গুড মর্নিং, এখন বাজে সকাল 6টা আর আমরা রেডি হয়ে গেছি সান্দাকফুর জন্য। আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি সান্দাকফু, আল, চন্দু আর থাকুম ভ্যালি। আর আমরা যাচ্ছি মাবু থেকে সান্দাকফুর দূরত্ব 14 কিলোমিটার গাড়ির পথে, আর যদি ট্রেক করে যেতে চান তাহলে কিন্তু 12 কিলোমিটার। আপনারা তো অনেক রুটেই সান্দাকফু দেখেছেন, তবে আজকে হতে চলেছে চেনা সান্দাকফু অচেনা পথে। আজকে ভিডিওটা অনেক এক্সাইটিং হতে চলেছে, চলুন শুরু করা যাক। আমাদের গাড়ি সহ প্রত্যেকে রেডি সান্দাকফু যাওয়ার জন্য, তবে ওয়েদারটা রেডি নয় মনে হচ্ছে। কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, তার জন্যই ওয়েদারের অবস্থা সকাল থেকে ঠিক এরকম হয়ে আছে। প্রায় 15 মিনিট হলো আমাদের জার্নি স্টার্ট হয়েছে, আর তখন থেকেই কিন্তু এরকম অফ রোড শুরু হয়ে গেছে। বড় বড় বোল্ডার, পাথরের রাস্তা। বাঁদিকের পাহাড়টা জাস্ট একবার দেখুন, পুরোটাই রডোডেনড্রন ফুলে ভর্তি। এটা কিন্তু মাবু এবং সিঙ্গালীলা জাতীয় উদ্যানের একটা পার্ট। এটাকে আমরা নাম দিয়েছি গোলাপি মাবু। এই রুটে সান্দাকফু যাওয়ার পথে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ভিউজ পড়ছে, তার মধ্যে একটা আপনাদের চোখের সামনে। ওই দিকেরটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা, এটা হচ্ছে নেপালের রাস্তা। গোল্ডেন রিট্রিভারটা জাস্ট একবার দেখুন, কি কিউট। আইজা দারুণ লাগছে, দারুণ দারুণ। এই জার্নিটা আমরা সকলে এতটা এনজয় করছি, আর মাঝে মধ্যেই রাস্তা এরকম রডোডেনড্রন ফুল দেখতে পাওয়া যাচ্ছে। আমরা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে ঢুকলাম উইদাউট এন্ট্রি ফিস। যদি আপনারা মানেভঞ্জন হয়ে আসেন 200 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। যেহেতু আমরা নেপালের রাস্তা হয়ে যাচ্ছি, তার জন্য আমাদের কোনো এন্ট্রি ফি লাগলো না। এখন বাজে এক্স্যাক্টলি 7:40। আমরা চৌরি চক ক্রস করছি। এরপর আমাদের রাস্তায় পড়বে বিকে ভঞ্জন, তারপরই পড়বে সান্দাকফু। আমরা বিকে ভঞ্জন ঢুকছি। প্রবল তুষারপাতে যখন রাস্তা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এই পর্যন্তই গাড়ি আসে। তারপরের বাকি রাস্তা কিন্তু ট্রেক করেই যেতে হয় 4 কিলোমিটার। এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়া, এই রাস্তাটা হচ্ছে নেপাল, দুটোই সান্দাকফু যায়। আমরা এই রাস্তা দিয়ে যাব। আমরা নেপালের রাস্তা দিয়েই যাচ্ছিলাম, কিন্তু এই রাস্তায় একটা গাড়ি খারাপ হয়ে যাওয়ায় আমরা ওই রাস্তা দিয়ে যেতে পারবো না, তো আমাদেরকে ইন্ডিয়ার রাস্তা হয়েই যেতে হবে। বিকে ভঞ্জন থেকে সান্দাকফু এই যে 4 কিলোমিটার রুট, এটা নেপালের রাস্তা ব্লক থাকলে ইন্ডিয়ার রাস্তা হয়ে যাবে, আবার ইন্ডিয়ার রাস্তা ব্লক থাকলে নেপালের রাস্তা হয়ে যাবে। এটা এখানে চলছে। আর যদি কোনো বাইকার ভুল করে ইন্ডিয়ার রাস্তায় উঠে পড়ে, তাকে কিন্তু 10,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। এই মাসেও কিন্তু আমরা বরফের দেখা পেলাম। কাল রাত্রে বোধহয় স্নোফল হয়েছে, তারই একটা দর্শন। এই রাস্তাতেও পরপর 4টে থার দেখতে পাচ্ছি, তার মধ্যে উপরের থারটা আটকে গেছে। অনিশ্চিত ভবিষ্যৎ আমাদের। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে যে এরকম বরফ পাবো, এটা সত্যি আমাদের ভাগ্যের ব্যাপার। ভারতীয় সময় 8:20 আমরা সান্দাকফু এসে পৌঁছালাম। প্রায় 1.5 বছর পর অনেক দিন ধরেই আসতে ইচ্ছা হচ্ছিল আরেকবার, তো এখন সুযোগ হলো। কিন্তু লাস্ট টাইম যখন এসেছিলাম ওয়েদার একদম ঝকঝকে ছিল, এখন আবার অন্যরকম ওয়েদার, হালকা হালকা বরফের দেখা পেয়েছি। তো ওয়েদারের যে খারাপ অবস্থায় বরফটা, সেটা একটু ভুলিয়ে দিল আমাদের। এই হচ্ছে সানরাইজ হোটেল, আর ঠিক হোটেলের সামনেই কিন্তু হালকা বরফ পড়ে আছে, দেখুন। যেহেতু আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে আসিনি, সানরাইজ হোটেলেই আমরা এখন ব্রেকফাস্ট করব। প্রচুর গেস্ট এখানে, প্রচুর পর্যটক এখানে এসছেন। दीदी यही गुम हो गया था, इसका नाम ही मैगी है।
আরে ম্যাগি ম্যাগি হিমালয়ান হাস্কি হ্যাঁ না क्या बात है সান্দাকফুতে এসে প্রথমবার ম্যাগিকে আদর করছি খুব নরম আমরা যারা ভিডিও বানাই আমাদের কিন্তু সবথেকে বড় পাওনা মানুষের ভালোবাসা এবং সান্দাকফুতে এসে এতজন মানুষের সাথে আমাদের পরিচয় হলো যারা আমাদের ভিডিও দেখেন এবং আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন এটা কিন্তু অনেক বড় আমাদের কাছে পাওয়া দাদার নাম কি আমার নাম পিন্টু সিট বা কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে যাক দেখা হয়ে এতদিন ধরে দেখে আসছি সব জায়গায় এক্সপ্লোরের আমি সেই জায়গাগুলো গেছি প্রায় 5-6টা জায়গা আমি গেছি আপনাদের ইউটিউব দেখে সেগুলো বুকও করেছি তো আবার এখন দেখা হলো খুবই ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ এটা সবাই কলকাতা কোথা থেকে এসেছেন আমরা কোন্নগর উত্তরপাড়া কোন্নগর পাশাপাশি দিদি কোথায় আমরা সবাই হ্যাঁ বাটানগর আমরা নিউ ব্যারাকপুর মানে গঙ্গার এপার ওপার সব মিলেমিশে একাকার সান্দাকফুতে কেমন লাগলো সান্দাকফু আপনারা কি এবার তোর মেইন জিনিসটা হচ্ছে যদি ভিউটা দেখা যায় তাহলে আলাদা একদম একদম ফলটাও পেলাম হেলস্টোনটাও পেলাম দুটোই পেয়ে গেলাম লাকি যে দেখুন কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট অনেক সময় দেখা যায় বাট স্নোফলটা দেখাটা কিন্তু একটা লাকি ব্যাপার এক সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে দেখছি স্নোফল হচ্ছে অরুণাচল ট্রিপটা দেখে ইভেন আমরা লাস্ট ইয়ার ওটাই বললাম মানে লাস্ট ইয়ার মানে পুজোতেই ঘুরে এসেছি আমাদের এই গ্রুপটাই সব সময় ট্রাভেল করি আপনাদেরটা দারুণ ভালো লাগলো খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন আমার সাবস্ক্রিপশন মানে আপনাদের মানে ইয়েও করা আছে আমার কাছে নোটিফিকেশনও আছে আর কি চাই থ্যাংক ইউ সো মাচ সকলে খুব ভালো থাকবেন আবার দেখা হবে কখনো থ্যাংক ইউ আমাদের যদি প্লেলিস্ট চেক করেন আমাদের সান্দাকফুর অলরেডি একটা প্লেলিস্ট আছে সেখানে আপনারা প্রপার গাইডেন্স পেয়ে যাবেন আর এখন এই ওয়েদারে প্রচণ্ড ঠান্ডা অনেকক্ষণ সময় আমরা কাটালাম এবার এখান থেকে বেরিয়ে যাব সান্দাকফু থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আলের দিকে সান্দাকফু থেকে আলের ডিস্টেন্স প্রায় 1.3 কিলোমিটার মতো বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আল সান্দাকফু থেকে অনেকেই আলে আসেন সানসেট এনজয় করার জন্য এখন তো আমরা এই ভিউ এনজয় করছি প্রচণ্ড ঠান্ডা হাওয়া এনজয় করছি এই হচ্ছে ওয়াচ টাওয়ার এখান থেকেই খুব সুন্দর সানসেট দেখতে পাওয়া যায় আলের হাইট প্রায় 11,570 ফিট এখান থেকে আমরা যাচ্ছি চান্দু যেটার ডিস্টেন্স হচ্ছে প্রায় 2.6 কিলোমিটার এখানের মানুষরা কত কষ্ট করে থাকে দেখুন এই মানুষটা কিন্তু খাবার জল এইভাবে ক্যারি করে নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন তাই প্লিজ জল অপচয় করবেন না এইসব এলাকায় এসে এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমরা জাস্ট চন্দুতে ঢুকে পড়লাম কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না মানে সামনে একদমই দেখতে পাওয়া যাচ্ছে না 10 ফিট দূরেও চন্দুতে এই একটাই হোমস্টে আছে এটা হোমস্টে না বলে ট্রেকার্স হাট বলা ভালো এখানে 3টে রুম আছে পরিষ্কার দিনে কিন্তু এখান থেকে আপনারা 180 ডিগ্রি হিমালয়ান ফুল রেঞ্জ মানে তুষারাবৃত যে সমস্ত শৃঙ্গগুলো আছে তার সাথে কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে সমস্ত রেঞ্জ কিন্তু এখানে দেখতে পাওয়া যায় তুমি গাড়ি থেকে নামবে না আমি নেবে আবার উঠে চলে এসেছি হাওয়া কি বলে হাওয়ার তেজে আর নামবে না রবীন্দা নেই উতরোগে হ্যাঁ দিদি না প্রচন্ড হাওয়া বেরোচ্ছে জমে কুলপি হয়ে যাচ্ছি ভাই বাইরে গেলে আর যাবো না এখন এখান থেকে ফালুট আর 16 কিলোমিটার বাট আমরা ফালুট যাচ্ছি না কারণ এই রাস্তা থেকে বুঝতেই পাচ্ছেন যে ফালুটের রাস্তা কি অবস্থা আমরা এখান থেকে যাচ্ছি থাকুম ভ্যালি নেপালিদের নববর্ষ উপলক্ষে প্রোগ্রাম আছে আগের বারে যখন আমরা সান্দাকফু এসেছিলাম তখন আমরা ভাবছিলাম ওই রাস্তাটাই বোধহয় খারাপ এবারে এখানে এসে আমরা ভুল প্রমাণিত হলাম এই রাস্তাটা মানে রাস্তা না অ্যাকচুয়ালি বোল্ডারগুলো ফেলা আছে আমরা থাকুম ভ্যালিতে অলরেডি ঢুকে গেছি এবং এই রাস্তায় দেখুন প্রচুর পরিমাণে কিন্তু লাল রডোডেনড্রন ফুল হয়ে রয়েছে এই রাস্তায় আর না দাঁড়িয়ে থাকতে পারলাম না রাস্তার দুদিকে প্রচুর রডোডেনড্রন ফুল এবং লাল রডোডেনড্রন ফুল মাঝখান দিয়ে ইয়াক ছুটে আসছে দেখুন আর ইয়াক ফেস্টিভ্যালই হচ্ছে এখন অ্যাকচুয়ালি থাকুম ভ্যালিতে একদম হাতের সামনে রডোডেনড্রন যেটার জন্য আসা এই সিজনে
এত ঠান্ডা আমি নামিনি জাস্ট, বাট এইগুলো আমাকে নামতে বাধ্য করালো। তার উপরে এই ভ্যালিটা, ও চারিদিকে ইয়াক ছুটোছুটি করছে, তার সাথে আমরাও। আর এই যে গাছগুলো দেখা যাচ্ছে লম্বা একদম ন্যাড়া গাছ, এগুলো কিন্তু বাজ পড়েছে। থাকুম ভ্যালি এরিয়ায় কিন্তু অনেক এরকম গাছ আপনারা পাবেন, ওই দিকেও রয়েছে দেখুন, এগুলো সমস্ত কিছু বাজ পড়ে, কারণ এটা অনেকটা উঁচুতে এবং গাছগুলো অনেকটা লম্বা লম্বা হয়। আমরা সবাই এখানে কেমন এনজয় করছি? এই রাস্তাটা জাস্ট একবার দেখুন, পুরো ভ্যালির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মানে থাকুম ভ্যালি পৌঁছানোর আগেই আমাদের এক্সাইটমেন্ট চূড়ান্ত লেভেলে পৌঁছে গেছে। আমরা এখন এসে পৌঁছালাম থাকুম ভ্যালি ফরেস্ট বাংলো। এখানে ওয়েদার কন্ডিশন সেম, ম্যাক্সিমাম এখানে ট্রেকার্সরা আসেন। এখানে একটা ভিউ পয়েন্টের মতো করা আছে, তার সাথে এখানে সিটিং এরিয়া আছে এবং স্পেশালি ট্রেকার্সদের জন্য কিন্তু এই এরিয়াটা, এখানে টেন্ট করে ওনারা থাকেন। বিশাল বড় একটা এলাকা। অন্যান্য জায়গার মতন এই জায়গা থেকেও তো কাঞ্চনজঙ্ঘা এভারে সমস্ত কিছু দেখা যায়, তার সাথে এখানে স্পেশালিটি হচ্ছে এই ভ্যালিটা। এত বড় এরিয়া জুড়ে এই ভ্যালি, দেখতেই পাচ্ছেন হালকা হালকা ওয়েদার ক্লিয়ার হচ্ছে। এখন যদিও অতটা গ্রিন নেই, তবে বর্ষার পরে এলে একদম সবুজ হয়ে থাকে যেটা শুনলাম, আর তার জন্যই হয়তো অনেকে এই জায়গাটাকে মিনি সুইজারল্যান্ড বলেন। মাঝে মধ্যেই ক্লিয়ার হচ্ছে, মাঝে মধ্যেই পুরো মেঘে ঢেকে যাচ্ছে, বাট দিস ইজ দ্য ন্যাচারাল বিউটি অফ থাকুম ভ্যালি। আমরা এখন লাঞ্চ করতে বসেছি, ঠান্ডায় ঠান্ডায় গরম গরম ভাত, পাঁপড় ভাজা, স্যালাড আছে, তার সাথে এখানে আছে ডাল। ও সবই একদম পুরো গরম গরম। আর এখানে আছে কি আছে, এখানে আলু ভাজা, একটা সবজি টাইপের আছে। এরকম জায়গাতে এরকম লাঞ্চ পাবো এক্সপেক্ট করি, সত্যিই তাই। থাকুম ভ্যালির একটা সাইড আপনাদের সামনে তুলে ধরলাম, এই দিকটাও এখন অনেকটা ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে ফালুট পায় 13 কিলোমিটার। বাই বাই। এরকম একটা জায়গায় এরকম যে লাঞ্চ খেতে পাবো মানে ভাবা যায় না, সত্যি ভাবা যায় না, অসম। মানে রিয়েলি 11,800 ফুট উপরে উঠে এরকম গরম গরম ফ্রেশ এরকম এত টেস্টি টেস্টি খাওয়ার আশাই করিনি এখানে। এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ওনাদের সাথে আলাপ হলো, ওনারা লন্ডন থেকে এসছেন, ফালুট থেকে ট্রেক করে এখন এখানে পৌঁছেছেন। ওনাদের এখনকার গন্তব্য সান্দাকফু। এটা হচ্ছে থাকুম ভ্যালি ফুটবল গ্রাউন্ড এবং এর ঠিক পাশেই হচ্ছে ইয়াক ফেস্টিভ্যাল, যেটা আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে। এখানে লোকাল মানুষরা টেন্ট খাটিয়ে আছেন, 3 দিন এই অনুষ্ঠান হবে। এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। যেটা সব থেকে ভালো লাগলো, এখানে অনেক মানুষ কিন্তু বাংলা বলেন। যখন আমরা চলে যাচ্ছি বলছে ভালো থাকবেন, আবার আসবেন। আমাদের রবীন্দ্র, হ্যাঁ রবীন্দ্রাজু, রবীন ভাই, রবীন্দ্রাজু ভালো থাকবেন। হ্যাঁ এবার দেখুন এই রাস্তায় একটা গাড়িকে কি করে পাস দেয়, একদম খুব কম জায়গা। এই রাস্তায় যদি দুটো গাড়ি একসাথে চলে আসে তাহলে কিন্তু খুব প্রবলেম।
এই দেখুন রাস্তায় যাওয়ার সময় দেখা হলো একটা টিবেটিয়ান ম্যাস্টিভের সাথে। কি ছোট্ট কি কিউট, যেই ডাকলাম চলে এলো। বিস্কুট খাঞ্চা, বিস্কুট খাঞ্চা, এই দেখো খাচ্ছে, কি কিউট না? এখন সময় 3:46। আমরা এসে পৌঁছালাম কালীপুকুরি, অর্থাৎ কালো জলের লেক। আর লেকের ওপর দিয়ে মেঘের খেলাটা জাস্ট একবার দেখুন। একটা গাছে কত রকম কালারের রডোডেনড্রন ফুল ফুটে থাকতে পারে এটা এখানে এলেই বোঝা যাবে। মাবু যাওয়ার পথে এই ভ্যালি ভিউটা দেখে আর গাড়িতে নিজেকে আটকে রাখতে পারলাম না, আমরা সকলে নেমে পড়েছি। আজকে সারা দিন অপেক্ষা করার পরে অবশেষে একটু নীল আকাশের দেখা পাওয়া গেল। যারা বার্ড ওয়াচিং করতে ভালোবাসেন বা ছবি তুলতে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলবো এই জায়গাটায় ডেফিনেটলি একবার আসবেন, কারণ অজস্র পাখি আছে, নাম না জানা পাখি এবং বিভিন্ন কালারফুল পাখি প্রতিটা ডালে বসে আছে। আমরা হোমস্টেতে পৌঁছানোর কিছুটা আগেই আছি। এখানে দেখুন পরপর দুটো দোকান আছে। যারা পরবর্তীকালে এখান থেকে সান্দাকফু ট্রেক করে যাবেন এটা হচ্ছে তাদের জন্য, এই রুটটা হচ্ছে তাদের জন্য। একদম সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন, একদম সোজা। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। হেভি মজা করছি আমরা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একদম রবিনের গাড়িতে আমরা বিন্দাস। হোমস্টের পজিশনটা একবার দেখুন। দুদিন শান্তিতে যদি কাটাতে চান তাহলে আপনাদেরকে আসতেই হবে মাবুতেই হোমস্টেতে। ওই দেখতে পাওয়া যাচ্ছে আমাদের হোমস্টে। আমরা আর গাড়িতে যাব না, আমরা এই ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে সবাই মিলে যাব। ব্রিজের নিচে দিয়ে যে নদীটা বয়ে গেছে তার নাম হচ্ছে মাইখোলা, আর এটা একটা সাসপেনশন ব্রিজ। সারাদিন দারুণ মজা করার পরে আমরা আবার ফিরে এলাম আমাদের হোমস্টেতে। এবার একটু চা খাওয়ার পালা। ভেবেছিলাম শুধু চা অপেক্ষা করছে, তো দেখি চায়ের সাথে ফুচকাও আছে আর ডিমের ডেভিলও আছে। জাস্ট জমে গেছে আমাদের বিকালটা। যা বানিয়েছে না ডিমের ডেভিলটা, মনেই হচ্ছে না যে পাহাড়ে খাচ্ছি। ওয়াও, এখানকার পরিবেশটা একবার চিন্তা করে দেখুন। লোডশেডিং হয়ে গেছে, বনফায়ার হচ্ছে, বারবিকিউ হচ্ছে, তার সাথে নদীর আওয়াজ, হালকা ঠান্ডা ওয়েদার, সব মিলিয়ে জমজমাট পরিবেশ এখন। ডিনার ফিনার ডান। তো কালকে আমাদের প্ল্যান হচ্ছে শ্রীয়ান্তু কান্নাম ঘুরে আমরা ব্যাক করব। ডেফিনেটলি কালকেও কিছু ভালো জায়গা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সাহেল স্টোরিজ বরাবরই একটু অফবিট জায়গার খোঁজ খবর রাখে, আপনাদের সামনে সেগুলো তুলে ধরে। আমরা ভেবেছিলাম যখন আমরা নেপাল ট্রিপ করব, কাঠমান্ডু, পোখরা এই জায়গাগুলো দিয়েই শুরু করব, কিন্তু কপালে লেখা ছিল পূর্ব নেপাল দিয়ে শুরু করা। এরকম আনএক্সপ্লোর্ড আনটাচ ছোট ছোট গ্রাম আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমরাও সত্যি খুব খুশি। আজকের ব্রেকফাস্টে রুটি, তার সাথে আলু মটরের একটা সবজি। এই গোটা ট্রিপের মধ্যে আমাদের সকলেরই এই মাবু জায়গাটা সব থেকে বেশি পছন্দের। আর এই পছন্দের জায়গাটা ছেড়ে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি শ্রীয়ন্তু আর কোন্নামের উদ্দেশ্যে।
এই যে পিকচার পারফেক্ট গ্রামটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে মাইমাজুয়া। আর আমরা মাবু থেকে আসছি। প্রতিটা গ্রাম, ছোট্ট ছোট্ট গ্রাম, এত ভালো লাগছে। আজকে ওয়েদারটা ভালো, কালকে একটু বৃষ্টি হয়েছে, তার জন্য একটু সবুজ সবুজ বেশি হয়ে রয়েছে। দারুণ কিন্তু লাগছে এখান দিয়ে যেতে। পূর্ব নেপালে এসে আমরা আপনাদেরকে সাজেস্ট করছি যে মাবুতে এসে 2 থেকে 3 দিন কাটিয়ে যান। আর 2 থেকে 3 দিনও আমার মনে হয় কম পড়ে যাবে। এত ভালো জায়গাটা, মানে গ্রামটা, এবং এই গ্রামে যাওয়ার পথ এবং এখান থেকে সান্দাকফু পথে এত ছোট ছোট গ্রাম পড়বে এবং প্রত্যেকটাই পিকচার পারফেক্ট। মানে ক্যালেন্ডারে যে সমস্ত গ্রামগুলোকে দেখতাম ঠিক ওরকম লাগছে। তো আমাদের জাস্ট যেতে ইচ্ছা করছে না, বারবার আমরা দাঁড়িয়ে পড়ছি রাস্তায় যেতে যেতে। আর হোমস্টের কথা যদি বলি, মাবুর যে হোমস্টেতে ছিলাম, ওটা মানে সার্ভিস থেকে আরম্ভ করে সব কিছু, মানে লোকেশন এত ফাটাফাটি, একদম পিছন দিয়ে নদী বয়ে, পিছনও বলা ভুল, একদম সামনে পিছন চারিদিক দিয়ে কাঠের ব্রিজ, নর্মাল ব্রিজ, কত রকম ব্রিজ আছে। মানে ফটো তোলার জন্য বা যে কোনো সময় রিল্যাক্স করার জন্য একদম পারফেক্ট জায়গা। আর এমন এমন খাবার দাবার একদম বাঙালিয়ানা, আমরা এক্সপেক্ট করে আসিনি যে এরকম খাবার আমরা নেপালে এসে পাবো। নর্থ বেঙ্গল অনেক হোমস্টেতে এত ভালো খাবার বোধহয় দেয় না। এবং প্রপার নেপালেও না, একটা রিমোট একটা জায়গা, এবং এর পুরো ক্রেডিটই কিন্তু যায় একটা মানুষকে যে আমাদেরকে পুরোটা গাইড করেছে, রবিন। ওরই বেসিক্যালি এটা হোমস্টে, এবং ছেলেটা এত ভালো। আপনারা যদি আসেন পরবর্তীকালে ওর সাথে কখনো যদি মিট করেন, তাহলে শুধু ও না, আন্টি, ওর ফ্যামিলি, গোটা ফ্যামিলি একদম মানে এত ভালো না, মানে খুব হেল্পফুল একটা ছেলে, মানে হাসি মুখে সমস্ত কিছু যা চেয়েছি তাই। প্রপার্টিটা ওরই কিন্তু। এবং সবথেকে বড় কথা, বাংলা গানও শিখিয়ে দিয়ে যাচ্ছে, সেটা আপনারা এলে ও শুনিয়ে দেবে, তাই বাংলা গান একবার শোনাও। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমারকে বাসবে ভালো, তার আকাশে উড়ি, তার আকাশে উড়ি। বাহ, বুঝতে পারলেন কতটা মানে ভালো লাগলো বলুন তো এটা শুনে? কমেন্ট সেকশনে ওর নামে একটা জিনিস লিখে দিয়ে যাবেন। রাস্তায় যাওয়ার পথে একটা নদী পড়লো, তাই দেখে দাঁড়িয়ে গেল। নদীটা খুব সুন্দরভাবে সরু হয়ে এঁকে বেঁকে বয়ে যাচ্ছে, পাহাড়ি নদী যেরকম হয়। এর নাম হচ্ছে রাতে খোলা। হ্যাপি নিউ ইয়ার! মাইপোগরি ঢুকছি, জাস্ট ভিড়টা একবার দেখুন। আজকে নেপালিদের শুভ নববর্ষ, নতুন বছর। তো এখানে ঝালমুড়ি টালমুড়ি খেয়ে আমরা এখন মাইপোগরি লেকের দিকে যাচ্ছি। আমরা যেমন নতুন বছরে পুজো দিতে যাই, ঠিক তেমনই এখানকার মানুষেরা এখানে পুজো দিতে এসছেন। তো এটাই হচ্ছে মাইপোগরি লেক, খুব পবিত্র একটা লেক। দেখতেই পাচ্ছেন লেকের জলের কালার কীরকম, আর চারদিকে জঙ্গল দিয়ে ভরা। লেকের পাশে কিন্তু একটা পার্কের মতো জায়গা আছে, যেখানে প্রচুর ফুলের গাছ থেকে শুরু করে সিটিং এরিয়া থেকে শুরু করে সমস্ত কিছু আছে। মাবু থেকে আমরা চলে এলাম ইলামে। টোটাল ডিস্টেন্স হচ্ছে 33 কিলোমিটার। আমরা সকাল 8:15 জার্নি স্টার্ট করেছিলাম, এখন বাজে 11:06। মাঝখানে মাইপোগরিতে প্রায় আধা ঘন্টার উপর আমরা টাইম কাটিয়েছি। এরপর এখান থেকে ডাইরেক্টলি বেরিয়ে আমরা যাচ্ছি শ্রীঅন্তু। শ্রীঅন্তু পৌঁছাতে আর হয়তো আমাদের আধ ঘন্টা সময় লাগবে। তার আগে আমরা দাঁড়িয়েছি ফিক্কাল বলে একটা জায়গায়। এখানে বিভিন্ন টাইপের ছুরপি, চা, এই সমস্ত পাওয়া যায় কোয়ালিটির। তো এখানেই সবাই দেখতে ঢুকেছে। এই দেখুন প্রচুর দোকান আছে সারি দিয়ে, যেখান থেকে খুশি কেনাকাটা করতে পারছেন। পার্কিংয়েরও জায়গা আছে। শ্রীঅন্তু যাওয়ার আগে কিন্তু রাস্তার সিনিক বিউটি দুর্দান্ত, জাস্ট দুদিকে চা বাগান, বড় বড় গাছ, আর রাস্তাটা কিন্তু খুব একটা চওড়া না। আর চা পাতার কালারগুলো একবার দেখুন, পুরো একদম গ্রিন হয়ে রয়েছে। ফাইনালি আমরা পৌঁছালাম শ্রীঅন্তুতে। জায়গাটা এসে যেটা আমাদের ফার্স্ট ইমপ্রেশন, সেটা হচ্ছে জায়গাটা একটু কনজেস্টেড বলে আমাদের মনে হলো। মানে প্রচণ্ড বেশি কমার্শিয়ালাইজ, চারদিকে প্রচুর পরিমাণে কটেজেস দেখতে পাচ্ছি, অ্যাকোমোডেশন দেখতে পাচ্ছি। হতে পারে আজকে যেহেতু নববর্ষ প্রচুর ভিড় হয়েছে। বাদিকে হচ্ছে শ্রীঅন্তু লেক, লেকের ধার দিয়ে রাস্তা আছে, প্রচুর রেস্টুরেন্টস অ্যান্ড ক্যাফেও এখানে আছে।
আপনারা টাইম স্পেন্ড করতে পারেন। এতদিন ধরে শ্রীয়ন্ত এবং কন্যামের কথা প্রচুর শুনেছি, পশুপতি থেকে রিট্রিভ করা যায়। শিবারো नमस्ते करा ना आंटीलाई मामालाई नमस्ते লেকের পাশ দিয়ে পুরো রাউন্ড করার জন্য একটা রাস্তা করা আছে, আর চা বাগানের মধ্যে কটেজগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। যদি আজকে প্রচুর ভিড়ভাট্টা আছে, নাহলে মনে হচ্ছে একদিন স্টে করে গেলেই ভালো হতো। তাছাড়া এখানে কিন্তু বোটিংও হচ্ছে। খুব খিদে পেয়েছিল, যেহেতু লাঞ্চ করা হয়নি, তাই শ্রীয়ন্তর আশেপাশেই একটা দোকানে ঢুকে পড়েছি খেতে। এখানে নিয়েছি চিকেন বার্গার, তার সাথে আছে এগ চিকেন চাউমিন। আমরা সেমি গ্রেভির চিলি চিকেন বলেছিলাম, গ্রেভি হয়নি একদম। আমি বাউন্ডুলে ঘুরি রে যে আমার কে বাসবে ভালো তার আকাশে উড়ি আমি বৃষ্টি এসে ঘুরি মাথায় করে না 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 প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর ফ্রাইড রাইসটা এলো। প্রায় 5টা বাজে, লাঞ্চ টাঞ্চ করে আমরা এখন বেরোলাম কন্যামের পথে। অলরেডি সূর্য অস্ত যেতে বসেছে আর ঠান্ডা হাওয়াও চালু হয়ে গেছে। 5:30 বাজে আর আমরা এসে পৌঁছালাম কন্যাম। কন্যামের জাস্ট ভিড়টা একবার দেখুন, মানে বোঝাই যাচ্ছে কতটা টুরিস্টিক প্লেস। বাইক থেকে শুরু করে গাড়ি, প্রচুর মানুষজন, যে কারণের জন্য কন্যামে এত মানুষজন আসেন আর নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না এই চা বাগান দেখে। চা বাগানের সাথে নিচে ছোট ছোট বাড়ি, কটেজেস টাইপের, হোমস্টে, হোটেল সমস্ত কিছু দেখা যাচ্ছে। আমরা আসতে একটু লেট করে ফেলেছি, বোঝাই যাচ্ছে পরিষ্কার দিনে কীরকম র বিউটি এখান থেকে পাওয়া যাবে। আচ্ছা, কন্যামে কিন্তু স্কাই ওয়াকও আছে, একদম দেখতে পাচ্ছেন ওপরে। এটার এন্ট্রি ফি বোধহয়, যেটা শুনলাম, 200 নেপালি কারেন্সিতে। এই গোটা ট্রিপে যদি আমাদের আয়ু বেড়ে থাকে তাহলে এই মানুষটার জন্য ভগবান আছে। কি করে ভাগলো? সন্ধে এখন 7:30, আমরা এসে পৌঁছালাম কাকর ভিটাতে। অনেকটা লেট হয়ে গেছে আমাদের আজকে আসতে। আমাদের এবারে বিদায়ের পালা, ওকে বিদায় পালা। আমার এক্সপিরিয়েন্স কি ওর সাথে বলো? ওর সাথে ঘুরে অসম এক্সপিরিয়েন্স। আমি চাবো আমাদের সঙ্গে যারা আসবে প্রত্যেকটা ট্যুরেতে ওকে আমরা পাঠাতে পারি। একদম। আমরা কাকরবিটা থেকেই একটা গাড়ি নিয়ে নিয়েছি ডাইরেক্ট শিলিগুড়ি যাওয়ার জন্য। বেসিক্যালি কি হয়, এই মেচি ব্রিজটা ক্রস করার জন্য আপনাদেরকে একটা টোটো ভাড়া করতে হয়, সেটা হাফ পর্যন্ত যাবে, তারপর আবার হাফ থেকে ইন্ডিয়ার টোটো আপনাদেরকে নিয়ে যাবে। তো সেই ঝামেলা আমরা রাখিনি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। আমরা ডাইরেক্টলি একটা শিলিগুড়ি পর্যন্ত গাড়ি হায়ার করে নিয়েছি। বাই বাই, ভালো থেকো তাহলে, আবার দেখা হবে। চলো আবার দেখা হবে খুব শিগগিরই। একদম দিদি, তাহলে বাই। একদম বাই বাই, আবার দেখা হবে। বাই বাই। ফাইনালি চলে এলাম একদম নেপাল থেকে শিলিগুড়িতে আমাদের বাড়িতে। আজকে শ্রীয়ন্ত এবং কান্নামের ডিটেল ব্লগ ঠিকঠাক করে করতে পারলাম না, কিছুটা সময়ের অভাবে, এবং আমাদের একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে গাড়ির চাকা টায়ার পাংচার হয়ে গিয়েছিলো। তার জন্য 1 ঘন্টারও বেশি ওখানে সময় নষ্ট হয়েছে। তো এই করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। বাট ডেফিনেটলি আমরা ভবিষ্যতে আপনাদেরকে শ্রীয়ন্ত এবং কন্যাম ভালো করে ঘুরিয়ে দেখাবো এবং একটা প্রপার গাইডেন্স ভিডিও বানাবো। যদি এই সিরিজটা এখানেই এন্ড করবো। যদি সিরিজটা ভালো লেগে থাকে বা আপনাদের হেল্পফুল হয়ে থাকে, কোনো রকম কোনো কোয়ারি থাকে, আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করতে ভুলবেন না, বা কমেন্ট সেকশনে করতে পারেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি নেপাল সিরিজ। দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে। টিল দেন, টাটা।